This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের প্রেস কর্নারের শুরু মালদা ছাড়া কোথা থেকে করতে পারি বলুন তো? মালদা কেন এরকম একটার পর একটা ঘটনা ঘটে চলেছে? তন্নিষ্ঠা, কিছুদিন আগে 12 দিন মাত্র হয়েছে দুলাল সরকার খুন হলো, আর তার মধ্যে আবারও এক তৃণমূল নেতাকে গুলি। কেন একটার পর একটা ঘটনা ঘটছে মালদায়? দলের মধ্যে কি চলছে এখন অবধি কি খবর আপনাদের জানিয়ে রাখতে চাইবো। গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দুজন হাসপাতালে ভর্তি। তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তৃণমূল কর্মী এসার উদ্দিন শেখ। নিহত তৃণমূল কর্মীর নাম হাসা শেখ এবং তৃণমূলেরই আরো এক গোষ্ঠীর বিরুদ্ধে এই গুলি চালানোর অভিযোগ। কি কখন হয়েছিল, কি কারণে হয়েছিল, সেইটাই আমরা সরাসরি জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। সুব্রত সেই মুহূর্তে সরাসরি রয়েছেন। সুব্রত, কি ঘটেছিল সেই মুহূর্তে আগে একটু দর্শকদের জানাও। দেখো, হাসা শেখ কে সহ যারা বকুল শেখ এবং এসারউদ্দিন, এরা তিনজনেই দলীয় কাজেই কিন্তু বেরিয়েছিলেন। দলের যে কর্মসূচি সেই কর্মসূচি কাজেই বেরিয়েছিলেন এবং সেই সময় একেবারে প্রকাশ্যে রাস্তার ওপরে তাদের ওপর হামলা চালানো হয়, গুলি চালানো হয়, স্পট ডেড হয়ে যান হাসা শেখ। এছাড়া বকুল শেখ এবং এসারউদ্দিন দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি রয়েছেন। আরও বেশ কিছুক্ষণ পর জানা যাবে পরিস্থিতি কোন জায়গায়। তবে চিকিৎসকরা এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন সংকটজনক অবস্থায় রয়েছেন। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, যেটা আমরাই বের করছি, যে কারণ এর বিরুদ্ধে যারা রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাও তৃণমূলেরই স্থানীয় নেতা। জাকির নাম তার, এই মুহূর্তে তৃণমূল নেতা, সেখানকার সংখ্যালঘু সেলের যিনি সহসভাপতি জেলার, তিনি রয়েছেন। কি অবস্থা, কিভাবে খুন হলো? ব্যাপারটা কি, ওনারা আজকে সকালে কাজের উদ্দেশ্যে কি বলে উদ্বোধন করার জন্য কয়েকটা কাজ ছিলেন ওখানে, ওই সোলার লাইটগুলো এবং রাস্তার কাজগুলো উদ্বোধন ছিলেন। তো ওনারা আজকে উদ্বোধন করে তখনই মুখ মিষ্টি করে ফিরছিলেন। ফিরার পথেই তখনই পিছন দিক থেকে হামলা করে প্রায় 20-25 জন পিছন থেকে। বকুল শেখের যিনি অঞ্চল প্রেসিডেন্ট দীর্ঘদিনের, 2011 সাল থেকে অঞ্চল প্রেসিডেন্ট উনি, এবং এসারউদ্দিন তিনি হচ্ছেন আপনার প্রাক্তন প্রধান এবং অঞ্চলের আপনার কি বলে বিরোধী দলের নেতা। যারা হামলা চালিয়েছে তাদেরকে চেনা গেছে? তারা হ্যাঁ অবশ্যই চেনা গেছে। ওদের প্রকাশ্য নাম এসে, দিনের ব্যাপার তো, রাত্রে অন্ধকার তো না, দিনের ব্যাপার এটা। দিনে প্রকাশ্য মারছে এবং পিছন দিকে হামলা করেছে এবং সামনে ফিলেও মেরেছে। ওনারা হচ্ছে না খোলামেলা ওনারা খোলামেলা। কারা তারা? ওই জাকির এবং নয়গ্রামের নাসিমের গ্যাং একটা, এবং জাকিরের লোকজন। জাকিরের পুরো নাম কি? জাকির শেখ জাকির বা জাকির হোসেন, যে এই দুটোর ভিতরে একটা হবে। কিন্তু এরা কারা? জাকিরের পরিচয় কি? তৃণমূলের নেতা না, উনি কিন্তু দীর্ঘদিনের তৃণমূল নেতা নাই। উনি কিন্তু কংগ্রেস করতেন, এবং কংগ্রেস কি ওর কাজই হচ্ছে সোশ্যাল কি বলে, পরে তৃণমূল হয়েছে, কিন্তু কোনো অফিসে যোগাযোগ না। করিয়েছে এবং কেউ জানে না, এটা না জেলা জানে না ডিস্ট্রিক্ট জানে। মানে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তাকে নিয়েছে? জি 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 জি। তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট কে? শারিউল ইসলাম। তৃণমূল ব্লক প্রেসিডেন্টের কি অনুগত জাকির? হ্যাঁ জি। তৃণমূল মানে জাকিরকে তৃণমূলে নিয়ে এসেছেন কে? ব্লক প্রেসিডেন্ট তো? ব্লক প্রেসিডেন্ট জাকির এবং নাসিম, ওনারা কংগ্রেসের ছিলেন, মেম্বারও ছিলেন। এখন তৃণমূল করেন? হ্যাঁ, এখন নামে বলছে, কিন্তু এখন খাতা কলমে তৃণমূল না। ব্লক প্রেসিডেন্ট তো নিয়ে এসেছেন। হ্যাঁ বলছে। কিন্তু শত্রুতার কারণটা কি জিজ্ঞেস করো সুব্রত, কেন গুলি করলো? কারণটা কি? তারা হামলা কেন চালিয়েছে? কারণ জানতে পারিনি। তার কারণ যে এখন উন্নয়ন প্রচন্ড হচ্ছে, ওদের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। এই মুহূর্তে আমরা মালদার দিকে নজর রেখেছি। আরো এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে এবং আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন। আপনি কিভাবে দেখছেন? এবং এক্ষেত্রে সরাসরি জাকির শেখের দিকেই এই অভিযোগ এবং তার দলবল নিয়ে সে গুলি চালিয়েছে। প্রায় 20-25 জন মিলে এসেছিলেন। আপনি কি বলবেন? জাকির সরাসরি এর সাথে যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে। তদন্ত আর উঠে আসবে ব্যাপারটা। জাকির দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চল সভাপতি বকুল শেখের বিরুদ্ধে ওকে প্রাণ মেরে ফেলার একটা চেষ্টা। আপনার কি মনে হয় পিছনে কি কারণ থাকতে পারে? কেন তাকে খুন হতে হলো? দলীয় কন্দল থাকতে পারে। বকুল যেহেতু সেখানে আমাদের দলের নেতৃত্ব দিচ্ছিল, অঞ্চল সভাপতি ছিল, আর অন্যদিকে জাকির কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছিল। এটা দীর্ঘদিনের একটা আক্রোশ ছিল, যে আক্রোশবশত তাকে খুন করতে, তাকে আক্রমণ করতে পারে। না, তাহলে দলের ভিতরে তাহলে আপনারা জানতেন যে এরকম একটা দ্বন্দ্ব রয়েছে?
দ্বন্দ্ব দীর্ঘদিনের দ্বন্দ্ব। জাকির আমাদের ওই তৃণমূলের প্রতি দীর্ঘদিনের, সেটা আগে থেকেও জানা ছিল আর কি, এবং তার জন্য অনেক মামলা মোকদ্দমা হয়েছে। পুলিশ তদন্ত করবে এবং সঠিক তথ্যটা আরো বেরিয়ে আসবে। আপনারা শীর্ষ স্তরকে জানাননি কেন যে আপনাদের মালদা জেলার মধ্যে একটার পর একটা এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল? আপনারা অনেকেই জানতেন দুলাল সরকারের ঘটনা। কি করে বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব? নয় তো, জাকির হচ্ছে কংগ্রেসের লোক, কংগ্রেসের ইলেকটেড মেম্বার জাকির। কিন্তু না, কংগ্রেসে ছিলেন, তিনি তৃণমূলে যোগদান করেছেন। না, জাকির যোগদান করেননি, জাকির যোগদান করেননি, জাকির কংগ্রেসে আছেন। কিন্তু সেখানকার স্থানীয় লোকজন বলছেন তাকে পদ দেওয়া হয়েছে। না, জাকির যখন জাকির কংগ্রেসে আছে, এখনো কংগ্রেসে রানিং আছে, ও আমাদের দলে যোগদান করেনি। আপনাকে ধন্যবাদ। আব্দুল রহিম বক্সি বলছেন তৃণমূলে যোগদান করেননি, তিনি এখনো কংগ্রেসে রয়েছেন, সেটা বলছেন আব্দুল রহিম বক্সি। একদম অধীর চৌধুরী এই মুহূর্তে, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। অধীর বাবু, মালদায় যে ঘটনা ঘটেছে সেখানে এক তৃণমূল কর্মী খুন হয়েছে এরকম তথ্য সামনে আসছে, কিন্তু এই খুনের অভিযোগ যার বিরুদ্ধে উঠছে সে কংগ্রেসে রয়েছে, সে কংগ্রেস করে, এমনটাই অভিযোগ সামনে আসছে। এটা কি বিষয়টা আপনারা কিছু জানতেন, করে আভাস পেয়েছিলেন? কি হয়েছে? জাকির বলে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। আমরা তো কাউকে বলি না ভাই কাকে গুলি চালাও, গুলি চালানোর ক্ষমতা, গুলি যা যা আছে, বারুদ, মশলা, পুলিশ, খুনি, মস্তান সব তৃণমূল দলে আছে। যদি কোথাও কোনো কংগ্রেসের কোনো চিহ্ন থাকে, সেখানকার পুলিশ আছে, দেখবে তারা। আমরা তো কাউকে কোনো অপরাধীকে বাঁচানোর কথা বলিনি কোনোদিন। আজকে ওখানকার বাবলা সরকার খুনের জন্য অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। আমরা কোনো অপরাধীকে বাঁচানোর চেষ্টা করিনি, বরং আমরা জানতে চাই প্রকৃত যে অভিযোগটা করা হচ্ছে সেটা সত্য কিনা। কারণ তৃণমূল নিজেরা বাঁচার জন্য যে কোনো ঘটনায় বিরোধী এবং বিরোধীদের মধ্যে কংগ্রেসকে বিরুদ্ধে তারা অভিযোগের আঙুল তোলে, এটা বরাবরের অভ্যাস। আজকে গোটা তৃণমূল দল সারা বাংলায় ক্ষত বিক্ষত, নিজেদের মধ্যে হানাহানি, মারামারির কারণে, তাদের মধ্যে লুটপাটের ভাগাভাগির কারণে তারা একে অপরের উপরে গুলি চালাচ্ছে। সব থেকে জ্বলন্ত প্রমাণ দেখলেন দুলাল সরকার। এখনো তার আসামিদেরকে পুলিশ খুঁজে বার করতে পারলো না, কারণ সেখানে সরকারের ইচ্ছা নাই। পশ্চিমবঙ্গের সবকিছুই ঠিক হয়, সবকিছু নির্ধারিত হয় দিদির ইচ্ছায়। তাই অনেক ছোট ছাতা আছে, মাঝারি ছাতা আছে, বড় ছাতা আছে, বড় মাথা আছে, কিন্তু সব মাথায় যিনি আছেন তিনি সব থেকে বড় ছাতা, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। দেখবেন কথা ওরা বলে বড় মাথা আছে, ছোট মাথা আছে, কিন্তু আমি বলি সব মাথার সেরা মাথা, একটাই ছাতা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তার সঙ্গে কথা বলছিলেন। এবং আরো একজন ব্যক্তি, তিনিও এই জাকির বলে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করছেন বারবার করে এই ঘটনাকে কেন্দ্র করে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখলাম যে এখানে মামাটা পড়া আছে, ছেলেটার নাম নাকি হাসু। হ্যাঁ, এটা এই পার্টি অফিসের তৃণমূল পার্টি করে, পার্টির সাথে ভালো মিটিং মিছিলে যায়, আর ওই চা টা লেনে দেয়। আমি এটা দেখেছি। এরকম বকুলরা এরা এখানে কাজের উদ্বোধন করতে এসেছিল, তার মধ্যে এরা জাকিরের দলপাল্লা ইসা নাকি মারপিট শুরু করেছে। এটাই শুনলাম। ঠিক, তারপরে দেখি যে একটা মারা গেছে, হাসু বলে না। কথা বলবো আরো একবার সুব্রত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, সেই জাকির বলে এক ব্যক্তির বারবার করে নাম উঠে আসে, এই জাকির কে? এই খুনোখুনির নেপথ্যের কারণটা কি? কেন এরকম একটা ঘটনা এরকম প্রকাশ্য দিবালোকে হলো? দেখো, এই একটু আগেই তৃণমূলের নেতা যিনি বকুল শেখের দাদা, এক্সক্লুসিভলি আমাদের ক্যামেরায় একটু আগে লাইভেই তিনি মানে অভিযোগ করলেন যে জাকির হোসেন কিন্তু সেখানকার যিনি ব্লক সভাপতি রয়েছেন, সেই ব্লক সভাপতি জাকির হোসেনকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন এবং ব্লক সভাপতির তিনি অনুগামী। এবং শুধু তাই নয়, তিনি এটাও স্বীকার করে নিলেন যে তিনি তৃণমূলেরই আগে কংগ্রেস করতেন এবং পরে বেশ কিছুদিন হলো তিনি তৃণমূলেই সঙ্গে যুক্ত এবং ব্লক সভাপতি তাকে নিয়ে করেছেন। কিন্তু এই বিষয়ে একেবারে তৃণমূলের নেতা হিসেবে সেভাবে পরিচিতি লাভ করেনি, কিন্তু এলাকায় তিনি তৃণমূল করতেন এবং শুধু তাই না, বহু তৃণমূল কর্মী তার এই জাকিরের অনুগামী ছিলেন। এই জাকির হোসেন কিন্তু তার বিরুদ্ধে কিন্তু বরাবরের বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুন থেকে শুরু করে, অপহরণ থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন অভিযোগ এর আগেও ছিল। এবং
যেটা পরিস্থিতি সেই এলাকায় কিন্তু তৃণমূল তাকে ব্যবহারও করেছে। প্রথম দিকে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন এরা কংগ্রেসে ছিল, এদের অনেকেই কংগ্রেসে ছিল এবং এই যারা এই বকুল শেখ রয়েছে তাদেরও অনেকে কংগ্রেসে ছিলেন, পরবর্তীতে তারা তৃণমূলে এসছেন। তো ফলে এই এলাকাটা মূলত তৃণমূলের আসার পরে ক্ষমতার যে হাত বদল হয়েছে এবং এর পাশাপাশি সেটা নিয়ে একটা নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল এবং মোটিভ আরও একটা বিষয় রয়েছে যে মূলত বিভিন্ন পঞ্চায়েতের কাজ, রাস্তার কাজ থেকে শুরু করে আরও অনেক যে কাজগুলো রয়েছে পঞ্চায়েতের, সেই কাজের টেন্ডার পাওয়া এবং টেন্ডার পাওয়া নিয়ে পারস্পরিক বিরোধ একটা রয়েছে। যেমন যেটা বলা হচ্ছিল রাস্তার উদ্বোধন করে তিনি ফিরছিলেন, এমনটা নয় কি যে সেই রাস্তার টেন্ডার কে পাবে তাই নিয়ে কোনো বিরোধ ছিল। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। মূলত হচ্ছে ক্ষমতা পাওয়া, শাসক দলের বিভিন্ন দলের যে পদ, সেই পদগুলো পাওয়া। বিশেষ করে অঞ্চল সভাপতি বকুল শেখকে সরিয়ে দিলে যদি অঞ্চল সভাপতি বা পঞ্চায়েতের কোনো পদ তারা পেতে পারেন, সেটাই নিয়ে কিন্তু মূলত মুখ্যত বিরোধ। এবং জাকির যেহেতু কংগ্রেস থেকে সদ্য তৃণমূলে এসেছেন এবং ওর পেছনে অনুগামীর সংখ্যা কিছু কম নেই, ফলে খুব স্বাভাবিকভাবেই এই দুপক্ষের মধ্যে বিরোধ প্রথম থেকেই চলে আসছিল। আমি একটা কথা জিজ্ঞেস করি সুব্রত, কারণটা পরিষ্কার হয়েছে, এক্ষেত্রে ক্ষমতা দখল একটা অন্যতম বড় কারণ, কিন্তু সরাসরি যাদের বিরুদ্ধে অভিযোগ যে জাকির শেখের কথা সকলে বলছেন, এই মুহূর্তে একটার পর একটা বক্তব্য আমাদের কাছে এসছে এবং যেখানে বকুল শেখের দাদা একদম বললেন যে পরিষ্কার বোঝা গেছে কারা এসছে, কোনো লুকোচাপা নেই, তাদের মুখ দেখা গেছে, 20-25 জন এসছে। পুলিশ এখন অব্দি কি করছে, তাদেরকে ধরার জন্য কতটা পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছ? পুলিশ কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, গ্রেপ্তার একজন হয়নি। পুলিশ মাঠে নেমেছে। সবচেয়ে বড় বিষয় এটা, পুলিশ সমস্ত কিছু এত দেরিতে জানতে পারছে কেন? সবচেয়ে বড় বিষয়, দুলাল সরকারের জন্য 1.5-2 বছর ধরে প্ল্যান হলো, মাস 2-1 ধরে তারা রেকি করলো, দুলাল সরকারের বাড়ির পাশে তারা থাকলো, দুষ্কৃতীরা পরিত্যক্ত ঘরে রোজ রাতে পার্টি করলো, ওখান থেকে বিহার থেকে শুটার এসে সেখানে এসে বসে পার্টি করলো। পুলিশ দেরিতে জানতে পারলো ঘটনার পরে। এখানে তার 12 দিনের মাথায়, সেই হত্যাকাণ্ডের 12 দিনের মাথায় কালিয়াচকের যদুপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তার অন্যান্য তৃণমূল কর্মীর ওপর প্রকাশ্যে হামলা হয়ে গেল। 20-25 জন মিলে গুলি চললো, কোপানোর ঘটনা হলো। তো তাহলে তারা মুখ বেঁধেও আসে। আচ্ছা সুব্রত, আরেকটা বিষয় বলো তো, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে কি বুঝতে পারলে? টার্গেট কে ছিলেন? টার্গেট কি শুধু বকুল শেখ ছিলেন, নাকি তার চারপাশে যারা দাঁড়িয়ে ছিলেন তৃণমূলের নেতারা তারাও টার্গেট ছিলেন? কারণ যেভাবে গুলি চালানো হয়েছে তাতে চারপাশের লোকেদের কি ভুলবশত গুলি লেগেছে, নাকি তারাও টার্গেট ছিল? মানে কি মনে করছে তারা? প্রথম টার্গেট যেটা মনে হচ্ছে যে প্রথম টার্গেট হচ্ছে বকুল শেখ। আচ্ছা, বকুল শেখ বাইদাবাই মানে সৌভাগ্যবশত হয়তো বেঁচে গেছে, কারণ তার লক্ষ্য ছিল বকুল শেখের মাথায় গুলি করা এবং তার মাথায়তেই গুলি করেছে। কিন্তু গুলিটা মাথা কিছুটা ছুঁয়ে বেরিয়ে গেছে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সেই কারণে সে আশঙ্কাজনক অবস্থায় আছে এবং এলোপাথারি যেহেতু গুলি চালানো হয়। এবং তারপরে টার্গেট হচ্ছে তারই ভাই এসারউদ্দিন, যে এখনো তৃণমূলের একটি দলীয় পদে রয়েছেন এবং শুধু তাই নয়, তিনি প্রাক্তন প্রধান ছিলেন, যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন এবং ফলে তারও একটা নিজস্ব প্রভাব রয়েছে, ক্ষমতা রয়েছে। এর পাশাপাশি যিনি আরেক তৃণমূল কর্মী, তো তাকেও যারা গুলি করেছে, ফলে যেহেতু এলোপাথারি গুলি করেছে, প্রথম টার্গেট নিঃসন্দেহে বকুল শেখ, তারপরে অন্য যারা আছে তারাও আছে। কিন্তু যে কথাটা বলছিলাম যে এই পরিস্থিতিটা হতে পারে পুলিশ আগে থেকে কেন বুঝতে পারেনি, যেখানে যার 12 দিন আগেই দুলাল শেখের মতো খুনের ঘটনা ঘটে গেল এবং তারপরে এই ঘটনা পুলিশ কেন বুঝতে পারেনি যে এই রকম একটা হামলা হতে পারে? কেন সেই রকম ভাবে সচেতন হয়নি? পুলিশের সাদা পোশাকের পুলিশ বা গোয়েন্দা বিভাগ কি করছে, ইন্টেলিজেন্স কি করছে, কি খবর আসছে যে যেখানে বারবার তৃণমূলেরই নেতারা বারে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। বহু তৃণমূল নেতা তারা নিজেদের সিকিউরিটি দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, বহু কাউন্সিলর আছে। সঙ্গে থাকো সুব্রত, আসবো আবার তোমার কাছ থেকে আরো তথ্য জানবো, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সত্যজিৎ বাবু, মালদায় আমরা দেখেছি 12 দিন আগে তৃণমূল কর্মীকে কিভাবে খুন করা হয়েছে একজনকে, এবার যে ঘটনা সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আবার প্রকাশ্য দিওয়ালোকে সেখানে
সেখানে গুলি চললো। এখন বারবার করে প্রশ্ন এটাই উঠছে যে নেপথ্যে কারণ যাই থাকুক না কেন, পুলিশ কি করছে? তাদের কি ফের একবার এটা ইন্টেলিজেন্স ফেলিওর? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কালিয়াচক যে জায়গাটা আছে না, মালদার মধ্যে কালিয়াচক মহিদপুর যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা প্রত্যেকটা জায়গা প্রচন্ড উত্তেজনাপ্রবণ জায়গা এবং খুব সেন্সিটিভ জায়গা এবং ক্রাইম প্রোন এরিয়া, যাকে আমরা বলি যে এখানে খুব ডেন্সিটি অফ দ্য পপুলেশন রয়েছে এবং খুবই প্রচুর পরিমাণে ক্রাইম এখানে হয়। কালিয়াচক থানা মানে মালদার মধ্যে না, পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত একদম। তো এখানে আরো বেশি ইন্টেলিজেন্স দরকার ছিল এবং পুলিশ ডিপার্টমেন্টের যারা আইবি এবং সিআইডি রয়েছেন তাদের প্রত্যেককে একটা ঘটনা, দুলাল সরকার এর আগেই মারা গেছে, সেটার এখন পর্যন্ত পুরোপুরি ডিটেকশন এখন হয়নি। তারপরে আবার এই একজন মারা গেছে, একজন ইনজিওর্ড হয়ে গেছে, এটা নিঃসন্দেহে নিন্দাযোগ্য ঘটনা। আলটিমেটলি পুলিশ ডিপার্টমেন্টের উপর প্রচন্ড পরিমাণে চাপ আসবে এবং আমার যতটা মনে হয় যে এখানে আরো বেশি ইন্টেলিজেন্স মাধ্যমে খবরাখবর নিয়ে যারা রিয়েল দোষী তাদেরকে লঘু সেকশনে নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখে দ্রুত বিচারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে আগামী দিন যারা অ্যান্টি সোশ্যাল তাদের কাছে যেন বার্তা যায় যে ক্রাইম করলে তাদেরকে জেলে থাকতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে। এই মুহূর্তে আমাদের কাছে আরো একজনের প্রতিক্রিয়া এসে পৌঁছেছে। গুরুতর জখম যিনি, তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে তিনি কি বলছেন হাসপাতাল থেকে, শুনুন। আপনি বসেন, গ্রামে কংগ্রেস বাইরে যারা যাচ্ছে ওরা টিএমসি বলছে, বসেন আপনি বসেন, গ্রামে কংগ্রেস বাইরে যারা যাচ্ছে ওরা টিএমসি বলছে, বসেন আপনি বসেন, গ্রামে কংগ্রেস বাইরে যারা যাচ্ছে ওরা টিএমসি বলছে, বসেন আপনি বসেন, গ্রামে কংগ্রেস বাইরে যারা যাচ্ছে ওরা টিএমসি বলছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। স্বাগত জানাবো আপনাকে TV9 বাংলা। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি, আবারও মালদায় শুট আউট এবং দুলাল সরকার খুনের ঠিক 12 দিনের মাথায় আবারও তৃণমূল কর্মী খুন হলেন এবং টার্গেট এখানে ছিলেন এক নয় একাধিক, হয়তো এখন অবধি যেটা খবর আসছে আমাদের কাছে। এটা কি আপনার মনে হয় প্রশাসনের বড় ব্যর্থতা? 12 দিন আগে একটা ঘটনা ঘটলো, আবার এখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলটা কি আফগানিস্তান? এখানে ভালো প্রশাসক রয়েছে, ভালো আইপিএস অফিসার রয়েছে, ভালো পুলিশ অফিসার রয়েছে, আমরা যেটা বড়াই করে বলি, সে কোথায় তারা? আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন, গঙ্গাসাগর মেলায় আপনি স্ট্যাটিস্টিক দেখবেন, সেই সময় কিন্তু গঙ্গাসাগর মেলার ডাকাতি ছিনতাই অনেক কমে যেত। কিন্তু আজকে দেখুন যে গঙ্গাসাগর মেলা তো যে এই যে 12 দিনের মাথায় বলছেন, আপনি নিজেই তো রিয়েলাইজ করতে পারছেন, সাধারণ মানুষ রিয়েলাইজ করতে পারছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। কারণ কি, রুট যদি আমরা বের না করতে পারি, 50 লক্ষ টাকা দিয়ে বাবলা সরকারকে মারার জন্য, প্লাস সুশান্ত বাবু যে কসবা তাকে মারার জন্য যে অর্থ, এই অর্থটা কি মঙ্গল গ্রহ থেকে কেউ পাঠাচ্ছে? এই টাকাটা আসছে কোত্থেকে? যারা টাকাটা দিয়ে আজকে মার্ডার করাচ্ছে, সেই জায়গাটা যদি পুলিশ আজকে নিরপেক্ষভাবে তদন্ত করে যদি না ধরতে পারে, তাহলে তো এটা হবেই। কারণ কি, আপনি বুঝতে পারছেন এগুলো রাজনৈতিক হত্যা, এগুলো তো গোষ্ঠীদ্বন্দ্ব। আপনি বলতে যাচ্ছেন শ্রেণী হত্যা, নকশাল আমলে জিগেছি, সেগুলো তো নয়। রাজনৈতিক হত্যা, এলাকা দখল করে টাকা কামাও। অতএব এই ক্ষেত্রে যদি পুলিশ আজকে সঠিক ব্যবস্থা না নিয়ে, দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না নিতে পারে, দলমত নির্বিশেষে যদি আজকে মেইন রুটকে না ধরতে পারে, তাহলে এগুলো হবে। এটা তো চরম ব্যর্থতা বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি তার মতামত জানালেন এবং চরম ব্যর্থতার কথাই তিনি আবারও বললেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন আবার মালদা এরকম একটা ঘটনা ঘটার পর, শুনবো। আমার বিশ্বাস যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শীঘ্রই অ্যারেস্ট হবে। তার জন্য যা যা করার তা করা হচ্ছে। বাইরে থেকে শুটাররা আসছে, বিহার থেকে শুটার চলে আসছে, বাংলাদেশ থেকে শুটার চলে আসছে। নিশ্চয়ের পিছনে কিছু আছে, পুলিশ দেখছে। সিপিএম বা বিজেপির লিডার না যে অন্য অন্য স্টেটে ওদের বাঁচিয়ে দিবে, রেপ করবে, আদার্স করবে, বাঁচিয়ে দিবে, এটা নয়। সিপিএম এর আমলে কি হয়েছিল বলুন না? পুলিশ দেখছে, পুলিশই ব্যবস্থা নিবে। আর মালদায় ঠিক এর আগে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ দুলাল সরকার, তার খুনে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই দুলাল সরকার, নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার কি বলছে এই ঘটনার পর, শোনাব।
যে আইন শৃঙ্খলার তো অবনতি হয়নি, কিন্তু কিছু মানুষের অবনতি হয়েছে মানসিক। সেই জায়গা থেকে যারা এটা করছে কি কারণে করছে এবং তৃণমূলের নেতাদেরই কেন এ করছে, সেটা আমার মনে হয় দল এবং পুলিশ প্রশাসন দেখবে। গোষ্ঠী কোন্দল আমি বলবো না, কারণ আমাদের দল এখন অনেক বড় হয়েছে এবং সেখানে বিভিন্ন দল থেকে মানুষ এসেছে যারা স্বার্থান্বেষী। তো তাদের হয়তো এটা একটা চক্রান্ত চলছে, তো এটা আমার দল দেখবে এবং আমি বলবো অবশ্যই পুলিশ প্রশাসন তাদের ডিউটি করবে যে আসল অপরাধী তাদেরকে ধরবে। আমাদের দলে বিভিন্ন দল থেকে মানুষেরা এসেছেন, তাদের মানসিকতা এখন কিরকম পর্যায়ে আছে আমি জানি না, যে তারা যারা পরবর্তীতে দলে এসেছেন তাদের মধ্যে কি চলছে এবং কেনই বা তারা এরকম করছে, এটা খুব দুঃখজনক ঘটনা। এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। মালদায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে আরো একটা খুন মালদায়। বিরোধীরা কি চুপ করে না, কে কি বলছেন শুনবো। ঠিক আছে, তৃণমূলের মুঠল পর্ব এবং হিন্দু বাঙালি বুঝতে পারছে যে 2026-এ বিজেপি ভবিষ্যৎ। তৃণমূলের পুরো লড়াইটা পিঠভাগের লড়াই, এই বাঁদরের পিঠভাগ নয়, তৃণমূলের কাটমানি খোর সিন্ডিকেট বাসের পিঠভাগের লড়াই। এই পৌষ পাবনের দিনে ওই পিঠভাগের লড়াই, তার বকরাবাজি নিয়েই হয়তো দেখুন এই খুন। আসলে গোটা তৃণমূল তো একটা দুর্নীতিতন্ত্রের উপর দাঁড়িয়ে রয়েছে। মালদায় যিনি খুন হলেন, কি কালিয়াচকে যে ঘটনা ঘটলো, কি কলকাতায় যে ঘটনা ঘটলো, আমাদের মনে হয় যে এইটা আসলে ওই দুর্নীতিতন্ত্রের মধ্যে কোথাও একটা শতাংশের গণ্ডগোল, ভাগের গণ্ডগোল ইত্যাদি হচ্ছে। সেই জন্য যদি সেটা না হয়, অন্য কিছু হয়, তাহলে কি কারণে হচ্ছে, প্রতিটা ঘটনাই আসলে পুলিশের যে দপ্তর, পুলিশ মন্ত্রীর ব্যর্থতার দিকে আঙুল তুলছে। কাঁথিতে সমবায় ব্যাংকের বোর্ডের ডিরেক্টর পদে মনোনয়ন ঘিরে তুলকালাম পরিস্থিতি। উত্তম বারিক ও অখিল গিরি গোষ্ঠীর সমর্থকদের মধ্যে তুমুল বচসায় জড়ালেন রামনগরের বিধায়ক অখিল গিরি এবং অখিলকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়েছে, এমনটাই অভিযোগ উত্তম গোষ্ঠীর বিরুদ্ধে। ঠিক পরিস্থিতি কি হয়েছিল জানবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক, আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক। দেখো তনিষ্কা, কাঁথি কোঅপারেটিভ ব্যাংক একটি ঐতিহ্যবাহী ব্যাংক। এই ব্যাংকের যে মূলত নমিনেশন, যারা পরিচালন সমিতির যে ডিরেক্টর নির্বাচন, সেই ডিরেক্টর নির্বাচনের যে প্রসিডিওর, তাতে মনোনয়ন জমার আজকে দিন। আর এই জমা দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা, সকাল থেকে উত্তেজনা রয়েছে কাঁথি শহরের দিকে, এবং যে কারণে বিশাল পুলিশ বাহিনী, র্যাব, কমব্যাট ফোর্স কিন্তু মজুত করতে হয়েছে পুলিশ প্রশাসনকে। মূলত যেটা দেখা গেছে, কাঁথি পৌরসভার যিনি চেয়ারম্যান তার সহ, অখিলগিরি প্রাক্তন মন্ত্রী তার সহ এবং জেলা সভাধিপতি উত্তম বারিক, এই দুই গোষ্ঠীর মধ্যে একটা টানাপোড়েন চলে এবং দীর্ঘক্ষণ এলাকার দুই পক্ষের দুই প্রান্তে দেখা যায় প্রচুর কর্মী সমর্থক তারা জমায়েত হয়ে থাকেন এবং একে অপরের উদ্দেশ্যে কটূক্তি এবং বিসর্জন করেন এবং সমগ্র পরিস্থিতি যে একটা টান পরিস্থিতি পর্যায়ে যায়। সে পর্যন্ত যখন অখিলগিরি কোনো একটি বাইকে করে পাস করছিলেন, তখন তাকে উত্তম বারিকের গোষ্ঠীর যারা কর্মী সমর্থক রয়েছেন তাকে কটূক্তি করে বলে এমনটাই অভিযোগ। পাল্টা আবার অখিলগিরিও সেই কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করেন বলে এমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে সকাল থেকে এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে দুই পক্ষের যে বচসা, অনেক ধন্যবাদ কনিষ্ক।